নমস্কার, নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে একবার দেখিয়ে রাখতে চাইবো কলকাতায় আজ কি থাকছে। সিবিআই এর বিরুদ্ধে মোদীকে নালিশ, মমতার নিশানায় মোদীর বাজেট, আরও বিপাকে ইস্ট ওয়েস্ট মেট্রো, বেনজির বিজ্ঞপ্তিতে নিন্দার ঝড়, বিশ্বজয়ীদের ঘরে ফেরা। এবং প্রথমে হাইকোর্টের খবরে নজর রাখতেই হবে, তার কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষুব্ধ। গত কয়েকদিন ধরেই তিনি ক্ষোভ প্রকাশ করছেন সিবিআই এর তদন্ত নিয়ে। কেন এত সময় লাগছে, কিভাবে তদন্ত হচ্ছে, এমনই পরিস্থিতি যাতে সিট প্রধান সিবিআই এর যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তার অফিসারকেও সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন, তাকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। আজ বললেন যে সিবিআই যদি এইভাবে কাজ করে তাহলে তিনি প্রধানমন্ত্রীকে নালিশ করবেন। 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন। কিন্তু কেন? সিবিআই কিভাবে কাজ করছে, কি পর্যবেক্ষণ বিচারপতির? কেন বারবার বিচারপতি এটা মনে করিয়ে দিতে চাইছেন যে সিবিআই বেশি সময় নিচ্ছে, ঠিকমতো তদন্ত করছে না? কি পর্যবেক্ষণ বিচারপতি, জানবো। অন্য প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অন্য দেখো অতনু, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল যে তদন্তটা সিবিআই করছে না, তদন্তটা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করছে, এবং সিবিআই তদন্ত নিয়ে তিনি ছি এই শব্দবন্ধ প্রয়োগ করেন। আর আজকে যে ঘটনা এলো তাতে এই জায়গাটা আরও চড়লো। বিচারপতি অগ্নি শর্মা হলেন এবং তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিলেন যে যদি আগামী 7 দিনের মধ্যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি সিবিআই তুলে আনতে না পারে তাহলে তিনি নিজে তদন্ত করে রিপোর্ট পাঠাবেন প্রধানমন্ত্রীর কাছে। এবং যে সমস্ত সিবিআই অফিসাররা এই তদন্ত করছেন, কার্যত তদন্তের নামে কিছু হচ্ছে না, রাজ্যের মানুষের সাথে ইয়ার্কি হচ্ছে, 10 মাস ধরে যে সিবিআই তদন্ত করছে তাদের কাছে এই ধরনের তথ্যই নেই যে তথ্যগুলো একজন বিচারপতি এজলাসের মধ্যে যে ব্যক্তি আসছেন তার কাছে কথাবার্তা বলছেন, প্রশ্ন করছেন, তিনি যে উত্তর দিচ্ছেন তার মধ্যে মনে হচ্ছে একাধিক সূত্র রয়েছে নিয়োগ দুর্নীতির মধ্যে। অথচ সিবিআই অফিসার খুঁজে পাচ্ছেন না কেন? সিবিআই তদন্তকারী অফিসারকে তিনি ইতিমধ্যেই অপসারণ করিয়েছেন। সোমনাথ বিশ্বাস তাকে যাতে সিভিক পোস্টে কোনো রকম জায়গা না দেওয়া হয় এই মন্তব্য তিনি করেছেন। এবং ভবিষ্যতে এই সিবিআই অফিসারদের চূড়ান্ত 7 দিনের সময়সীমা দেওয়ার পর যদি তিনি রিপোর্ট দেখবেন, জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে বিশদে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং মানিক ভট্টাচার্য এবং একটা কনফিডেন্সিয়াল সেকশনের এক ল ফার্ম, তার ব্যক্তি মানিক ভট্টাচার্য এত হৃদ্রতা, অন্তরঙ্গতা কিসের জন্য, এটা খুঁজে বার করলেই অনেক কিছুর উত্তর বেরিয়ে আসবে। কাজেই এই সময়সীমা সিবিআইয়ের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ। এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআইকে অন্তত প্রাথমিকের ক্ষেত্রে সময় বেঁধে দিয়েছেন, ডেডলাইন 10ই ফেব্রুয়ারি। তার মধ্যে তদন্তের অগ্রগতি দেখার পরই তিনি পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তার। ধন্যবাদ অর্ণব। বাজেট কেমন হয়েছে তার প্রাথমিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে এই বাজেটে অমাবস্যার অন্ধকার। আর আজ বললেন কথার কারসাজি, এই বাজেটে শুধু কথার কারসাজি। মাছের তেলে মাছ ভেজেছে, কি করেছে বলুন তো? কথার কারসাজি। আপনার রোজগার আরো ঝরঝরে করে দিয়েছে। 24শে লোকসভা ভোট, তার আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে মধ্যবিত্তের মন পেতে কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। কিন্তু এতে করদাতাদের আদতে কোনো লাভই হবে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। 5 থেকে বললাম আমি 7 বাড়ালাম, দেই করে নাচতে শুরু করলো। আর আসল সত্যটা কি জানেন? দিল 2, কাটলো 2.5। তার মানে কি হলো? লাভ হলো না লোকসান হলো বন্ধু? ধরা যাক কারো বার্ষিক আয় 10 লক্ষ টাকা। নতুন কর কাঠামোয় তাঁকে কর দিতে হবে 7,000 টাকা। পুরনো কর কাঠামোয় তাঁকে দিতে হবে 1,12,500 টাকা। কিন্তু পুরনো কর কাঠামোয় বেশ কিছু ছাড়ের সুবিধা মিলবে। সেভাবে বিনিয়োগ করলে করের পুরোটাই ছাড় মিলতে পারে। কিন্তু নতুন কাঠামোয় কর ছাড়ের সুবিধা খুবই কম। অর্থাৎ 10 লক্ষ টাকা বার্ষিক আয়ে 7,000 টাকাই কর দিতে হবে। 80 ধারায় যে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ছাড় পেতেন, নতুন কাঠামোয় সেই 1.5 লক্ষ টাকা আপনারা কিন্তু ছাড় পাবেন না। আর 80D ধারায় 50,000 টাকা অবধি পেতেন,
নতুন কর কাঠামো তাও পাবেন না। কত হলো? 1.5 আর 50 2, 80 সিসিডি ধারায় 50,000 টাকা অবধি এনপিএসে যে টাকাটা জমাতেন সেই ছাড়ও আর পাবেন না। তার মানে কত হলো? এবারের বাজেটে 100 দিনের প্রকল্পে বরাদ্দ কমিয়ে করা হয়েছে 60,000 কোটি, যা 2021-এর তুলনায় প্রায় অর্ধেক। কেন এই সরকার 100 দিনের কাজের টাকা কেটে নিয়েছে? যারা কাজ করেছে তাদের টাকাও দেয়নি। আর এই বাজেটে 60,000 কোটি টাকা কেটে নিয়েছে, যাতে আগামী দিনে 100 দিনের কাজ মানুষ করতে না পারে। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। ইলেকশন আসলে বলে 2 কোটি লোককে চাকরি দেবো, আর ইলেকশন চলে গেলে 4 কোটি লোকের চাকরি খেয়ে নেয়, কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ। গেরুয়া শিবিরের অবশ্য দাবি, এবারের বাজেট সবার মন জয় করে নিয়েছে, যা সহ্য করতে পারছে না তৃণমূল। अमृत काल का ये पहला बजट विकसित भारत के विराट संकल्प को पूरा करने के लिए एक मजबूत नींव का निर्माण करेगा। ये बजट वंचितों को वरीयता देता है। নিউজ 18 বাংলা। প্রত্যেক বছর বাজেট ঘোষণার পরেই পাওয়া না পাওয়ার হিসেব শুরু হয়ে যায়। কি পাওয়া গেল, কি পাওয়া গেল না। যেমন যদি আমাদের তিলোত্তমা কলকাতার কথাই ধরা হয়, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে গত বছরের বাজেট ছিল 1100 কোটি, যা এবার কমে হলো 1000 কোটি। 2008-এ শিলান্যাস, 2009-এ শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ, তারপর দেখতে দেখতে 14 বছর। এটা 2023। এখনো ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরিভাবে চালুই করতে পারেনি রেল। মেট্রোর গাফিলতিতে বারবার প্রকল্প চলে গিয়েছে 20 বাঁও জলে। এবার মোদী সরকারের বাজেটে আরও বিপাকে মেট্রোর এই প্রকল্প। 2022-23 অর্থবর্ষে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল 1100 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে বরাদ্দ কমে 1000 কোটি, অর্থাৎ গতবারের তুলনায় 100 কোটি কম। মেট্রো রেল কর্তৃপক্ষের যুক্তি, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য এই বরাদ্দ যথেষ্ট, কারণ প্রকল্পের কাজ অনেকটাই হয়ে গিয়েছে, বাকি কাজ 1000 কোটি টাকায় হয়ে যাওয়ার কথা। ইস্ট ওয়েস্টে 1000 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা আমরা সবাই মনে করি, কলকাতার মেট্রো রেলের পক্ষ থেকেও আমরা বলতে পারি যে এটা সাফিসিয়েন্ট, এটাতে কাজ হয়ে যাওয়ার কথা। কিন্তু রেলের এই দাবির সঙ্গে সহমত নন বিশেষজ্ঞদের অনেকেই। তাদের পাল্টা যুক্তি, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে একাধিক জটিলতা রয়েছে। মেট্রোর গলদে বউবাজারে বারবার ধস, থমকে গিয়েছে কাজ। মেট্রোর গাফিলতিতে সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে শ্যাফটের জায়গাও এবার বদল করতে হবে। ধর্মতলা থেকে হাওড়ার মধ্যে লাইন পাতার কাজ শেষ, তবু ট্রায়াল রানই করতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ, কারণ হাওড়া ময়দান স্টেশনের কাছে এমন একটা শ্যাফট তৈরি করা হয়েছে যা দিয়ে মেট্রোর রেক নামানো যাচ্ছে না। প্রকল্পের কাজে যত দেরি হচ্ছে, খরচও ততই বাড়ছে। এবার আবার বরাদ্দ কমে গেল, তাহলে ইস্ট ওয়েস্টের কাজ আর দ্রুত শেষ হবে কিভাবে? রেল অবশ্য এই সমস্ত প্রশ্নকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, কাজে সমস্যা হলে বা খরচ বাড়লে তার দায় ঠিকাদার সংস্থাকে নিতে হবে, রেল এর দায় নেবে না। যুক্তির এই লড়াইয়ে প্রশ্ন এখন একটাই, কবে পুরোপুরিভাবে চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো? মোদী সরকার তো বাজেটে বরাদ্দ কমিয়ে দিল, এতে তো আরো বিপাকেই পড়ল বাংলার ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। গত বছর নতুন করে বউবাজারে ধস এবং চলতি বছরে জানতে পারা গিয়েছে যে সুবোধ মল্লিক স্কোয়ারে স্যাফট তৈরি করার ক্ষেত্রে বাধা আসতে চলেছে। এই অবস্থাতে দাঁড়িয়ে বউবাজার সমস্যার সমাধানের জন্য এই 1000 কোটি টাকা কি যথেষ্ট? ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রীকে বিশ্বভারতীর বেনজির আক্রমণ আর জানিয়ে নিন্দার ঝড় সব মহলে, প্রবীণ আশ্রমিক থেকে শুরু করে ছাত্ররা, অর্থাৎ বিশ্বভারতীর পড়ুয়ারা, তাদেরও একাংশ বিক্ষোভ দেখাচ্ছে। বিশ্বভারতীর বিজ্ঞপ্তি, তাতে মুখ্যমন্ত্রীকে বেনজির ও ব্যক্তিগত আক্রমণ, এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বভারতীর পড়ুয়ারাও বৃহস্পতিবার বিক্ষোভ দেখান।
বিশ্বভারতী একটি জঘন্য প্রেস রিলিজ দেয়, যার ছত্রে ছত্রে উপাচার্যের মানে রাজনৈতিক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা জানি না কোন বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের পদাধিকারে থেকে মাননীয়া আমাদের অধ্যাপিকা মৌহা ব্যানার্জি, জনসংযোগ আধিকারিক অফিসার, তিনি কিভাবে এই প্রেস রিলিজটি দিলেন। এই প্রেস রিলিজটাকে ধিক্কার জানিয়ে আমাদের এই প্ল্যাকেট। বিশ্বভারতীর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতী আমার লাল মাটির জায়গাটাকে গৌরীকরণ করবে, অথচ এটার প্রধানমন্ত্রী হচ্ছেন চ্যান্সেলর। আমিও তাকে চিঠি লিখবো। এই হুঁশিয়ারির জবাবে পাল্টা বিবৃতি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতেই মুখ্যমন্ত্রীকে বেনজির ও ব্যক্তিগত আক্রমণ। বিবৃতিতে লেখা হয়, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন, কারণ তাঁকে তাঁর স্তাবকরা যা শোনান তিনি তাই বিশ্বাস করেন এবং টিপ্পনী করেন। মুখ্যমন্ত্রী বিশ্বভারতীতে দেওয়াল তোলার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন। ওনার নিরাপত্তার জন্য বোলপুর শহরকে ঘিরে ফেলা হলো। ওনার বাসস্থান হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কি দেওয়াল নেই? বিশ্বভারতী একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা, কারণ প্রধানমন্ত্রীর মার্গদর্শনে চলতে অভ্যস্ত। অত্যন্ত কুরুচিপূর্ণ, এটা করা একেবারেই আকাঙ্ক্ষিত নয়। কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মন্ত্রীর মার্গদর্শনে চলে না। ভারতী অমর্ত্য সেনকে নিয়ে যে ইস্যুগুলো তৈরি হয়েছে সেটা গুলো আগেও ছিল, সেটা এক ধরনের ভুল বা চিন্তা ভাবনার কিছু সমস্যা আছে। এরকম ভাবে পাবলিক আলোচনার মধ্যে এটার আশা উচিত ছিল না। এটার একটা অন্যভাবে সমাধান করা যেত। ওনার কাছ থেকে কোনো ভালো কথা আমরা প্রত্যাশা করি না। বিশ্বভারতীর মান তো তলানিতে গিয়ে ঠেকেছে, আর নতুন করে কিছু করার নেই। উনি এটাকে খুব সফলভাবে শেষ করে দিয়ে যাচ্ছেন। নিউজ 18 বাংলা। একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি যেখানে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় শুধুমাত্র শান্তিনিকেতন বা বোলপুরে নয়, সব মহলে। বিশ্বভারতী আমার লাল মাটির জায়গাটাকে গৌরীকরণ করবে, এই তো একটা ইউনিভার্সিটি কেন্দ্রের আন্ডারে তাদের এই হাল। অথচ এটার প্রধানমন্ত্রী হচ্ছেন চ্যান্সেলর। তার তো দেখা উচিত। আমিও তাকে চিঠি লিখবো। এরপরেই বুধবার মুখ্যমন্ত্রীকে বিশ্বভারতীর বেনজির আক্রমণ। জনসংযোগ আধিকারিকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, মাননীয়াকে অনুরোধ করব, কান দিয়ে না দেখে বুদ্ধি দিয়ে বিচার করুন। আজ আপনার মনোনীত মন্ত্রী ও উপাচার্য গারদের ভেতরে। কি করে হলো? কারণ আপনি স্তাবকদের কথা শুনে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিধ্বস্ত। আপনার প্রিয় শিষ্য, যাকে না হলে আপনি বীরভূমে ভাবতে পারতেন না, তিনিও জেলে। বিশ্বভারতীর এই বিজ্ঞপ্তির ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীকে বেনজির ও ব্যক্তিগত আক্রমণ। এর নিন্দায় সরব বিশিষ্টরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা মর্যাদা আছে, সেটা তিনিও সবসময় রাখেন না, কিন্তু তাই বলে অন্যে রাখবে না, এটা তো ঠিক নয়। এবং বিশ্বভারতীর মতো একটি প্রতিষ্ঠান, এতে মুখ্যমন্ত্রীর মর্যাদা হানি শুধু তাই নয়, এতে বিশ্বভারতীরও মর্যাদা হানি হয়। বিশ্বভারতীর উল্টো দিক থেকে পাল্টা একটা মতামত দেওয়ার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু আমি তো বিজ্ঞপ্তিটা পড়লাম, বিজ্ঞপ্তিটার যে ভাষাটা, এই ভাষাটা শিক্ষা প্রতিষ্ঠানের ভাষা নয়, এটুকু নিশ্চিত। এর আগে বিশ্বভারতীর সমস্ত ভাইস চ্যান্সেলররাই সারা ভারতবর্ষে পরিচিত বিদ্বজ্জন হিসেবে পরিচিত। সেই জায়গায় কোথা থেকে একটা লোককে বসিয়ে দিয়েছে এবং তার কাজ হচ্ছে ওই বিশ্বভারতীকে সাবোটাজ করা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকুন বা যেই থাকুন, তার বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে ওর কাজ। একটা ইউনিভার্সিটি, বিশ্বভারতীর মতো একটা ইউনিভার্সিটি যিনি প্রধান, তার পক্ষে কখনো একজন পলিটিক্যাল নেত্রী কিংবা নেতা তাদের সম্বন্ধে কোনো আজে বাজে মন্তব্য করাটা কোনো একেবারেই মানায় না। উপরে বিশ্বভারতীর লোগো না থাকলে বিশ্বাসই করতাম না এটি কোনো বিশ্ববিদ্যালয়। আমার তো প্রথমে পড়ে মনে হয়েছিল এটি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের, এবং এতে যে ভাষা ব্যবহার করা হয়েছে অত্যন্ত কুরুচিকর ভাষা বলে আমার মনে হয়েছে।
একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শোভনীয় নয় এবং কাঙ্ক্ষিত নয়। আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মুখ্যমন্ত্রীকে বিশ্বভারতীর বেনজির আক্রমণ, এভাবেই নিন্দায় সরব বিশিষ্টরা। নিউজ 18 বাংলা। ঘরের মেয়েরা ঘরে ফিরল, বিশ্ব জয় করে ঘরে ফিরল। ঋষিতা, হাওড়ার ঋষিতা আর চুঁচুড়ার তিতাসার, এবং ঘরে ফেরার সঙ্গে সঙ্গে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস। আমার কাছে কাল পরশুদিন বিশ্বভারতীর অনেক ছাত্রছাত্রী এসেছিল। যারা আছে তারা প্রত্যেকেই ঋষিতাকে জড়িয়ে ধরেছে, সেখানে পুষ্প বৃষ্টি হচ্ছে, আবির বৃষ্টি এবং रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় করে ভারতীয়রা দেশে তো ফিরেছেন। তাদের মধ্যে দুই বঙ্গতনয়া যখন আজ কলকাতায় পা রাখলেন, খুব স্বাভাবিকভাবেই তাদের নিয়ে উচ্ছ্বাস। ইতিহাস গড়ে ঘরে ফেরা মহিলাদের অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ময়দানে নামেন বাংলার 3 কন্যা, রিচা ঘোষ, ঋষিতা বসু এবং তিতাস সাধু। এর মধ্যে ঋষিতা এবং তিতাস বৃহস্পতিবার বাড়ি ফিরলেন। ঋষিতাকে স্বাগত জানাতে তৈরি ছিল হাওড়ার দাসনগর। তেরঙ্গায় সাজানো হয় তাঁর বাড়ি পাড়া। ঘরের মেয়ের বিশ্বজয়, শাঁখ বাজিয়ে ঋষিতাকে স্বাগত জানানো হয়, সঙ্গে ঢাক। এদিন দুপুরে দাসনগরের বালিটিকুড়িতে পৌঁছন ঋষিতা। সঙ্গে সঙ্গে শুরু সেলিব্রেশন। এই জয়টা কাকে উৎসর্গ করবে? সবার জন্য, যারা আমার ছোটবেলা থেকে আজ অব্দি সাথ দিয়েছে সবার জন্য। আর কি বাল্টিকুড়ি কোয়ার্টার মাঠে খেলতে যাবে? এখনো চান্স পেলে পালিয়ে যাব। তো মায়ের কাছে কি আবদার? মায়ের হাতের ডাল ভাত। ঋষিতার সঙ্গে এদিন বাড়ি ফেরেন চুঁচুড়ার তিতাস সাধু। তিতাস এক স্বপ্নের নাম। বিশ্বকাপ ফাইনালে স্বপ্নের পারফরমেন্স, ম্যাচের সেরা। বিমানবন্দর থেকে তিতাস যান সল্টলেকের একটি ক্রিকেট একাডেমিতে। কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে চুঁচুড়ার বাড়ি। যখন আমরা জিতলাম, প্রথম 24 ঘন্টা তো আমাদের কারোর বিশ্বাসই হচ্ছিল না যে কি আমরা জিতেছি। যারা এখন আরেক সিনিয়র ওয়ার্ল্ড কাপ আছে, তো তাদেরকেও মোটিভেট করবে আনার জন্য। দক্ষিণ আফ্রিকায় টি20 বিশ্বকাপ জয়ের পরে দেশে ফেরেন রিচাও, কিন্তু শিলিগুড়ির বাড়িতে আসা হয়নি। ফের যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, আবার টি20 ওয়ার্ল্ড কাপ। রিচা ঘোষ এবার ময়দানে নামবেন সিনিয়র জাতীয় মহিলা দলের হয়ে। নিউজ 18 বাংলা।